বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা তোমাদের? আজ আমি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 ডায়নামিক্স মানে গতিবিদ্যা চ্যাপ্টার শুরু করব। এটা লেকচার 1। আমি গতিবিদ্যার মেইন টপিক শুরু করার আগে ক্যালকুলাস পার্টটা দেখাবো। কারণ ক্যালকুলাস পার্ট ছাড়া তুমি গতিবিদ্যার ম্যাথগুলো করতে পারবা না। তোমার প্রত্যেকটা জায়গাতেই ক্যালকুলাস লাগবেই। সো শুরু করা যাক। ক্যালকুলাসকে মেইনলি দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ। এটা তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9। আর সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। এটা তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10। হ্যাঁ, আমি এখন ডিফারেন্সিয়েশন দিয়ে শুরু করব। দেন ইন্টিগ্রেশন দেখাবো। প্রথমত আমরা ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ দ্বারা কি বুঝি? আমি যদি জাস্ট কয়েকটা ওয়ার্ড দিয়ে বলি তাহলে সেটা হবে কোনো রাশির পরিবর্তনের হার। হ্যাঁ, আমি যদি লিখি ডিফারেন্সিয়েশন মানে হলো কোনো রাশির পরিবর্তনের হার বের করা। আমরা ধাপে ধাপে এটা দ্বীপে যাওয়ার চেষ্টা করব। এখন ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স, মানে y এর মানটা x এর ওপর নির্ভর করে। বুঝছো তো? তোমার যে কোনো একটা ফাংশন হতে পারে। এটা হতে পারে y ইকুয়াল টু ax প্লাস b, এটা হতে পারে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা হতে পারে এ এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি, মানে এক্স এর যে কোনো একটা ফাংশন হতে পারে। বুঝছো? আমরা যদি এক্স এর মানটা সামান্য বাড়াই তখন ওয়াই এর মানটা কি পরিমাণ বাড়বে? অথবা যদি আমরা এক্স এর মান সামান্য কমাই তখন ওয়াই এর মান কি পরিমাণ কমবে? এটা আমরা কি ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ দ্বারাই বের করি। বুঝছো? ধরো আমাদের এক্স এর মান প্রথমে ছিল এক্স ওয়ান, তখন যদি আমাদের ওয়াই এর মানটা ওয়াই ওয়ান হয় আর এক্স এর মান এক্স টু, দেন ওয়াই এর মান যদি আমাদের ওয়াই টু হয়, তখন বলতো এক্স এর পরিবর্তন কত? ডেল্টা এক্স ইকুয়াল টু কত? এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর ডেল্টা ওয়াই কত? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আর এখান থেকে আমরা ওয়াই এর পরিবর্তনের হার কিভাবে বের করব? সেটা ওয়াই এর পরিবর্তনের হার ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। বুঝছো এটা? আর এটাকে আমরা কি বলি? ঢাল বলি, তাই না? তোমরা ক্লাস 9-10 এ ঢাল কি পড়ছো? কোনো একটা রেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যান থিটা, তাই না? কোনো রেখা এক্স অক্ষের দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার ট্যান থিটা। এখন যদি আমি এটা একটু তোমাদেরকে ছোট করে ব্যাখ্যা করি, ধরো যে আমাদের একটা রেখা আছে এটা। হ্যাঁ, এই রেখাটা আমাদের এক্স অক্ষের সাথে কোন কোণ উৎপন্ন করছে? অ্যাঙ্গেলটা। হ্যাঁ, আর অ্যাঙ্গেল যদি তোমাদের থিটা হয়
তখন আমরা কি করব, এটার tan এর অনুপাত। সো আমাদের এখান থেকে আমরা বলবো স্লোপ m ইকুয়াল টু tan থিটা। আচ্ছা, এখন আমাদের যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে আর সেখান থেকে স্লোপ বের করতে বলে, সেটা আমরা কিভাবে বের করব? ধরো যে দুইটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে x1 y1, আর আরেকটা পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের x2 y2। এখন আমরা এখান থেকে স্লোপ কিভাবে বের করব? প্রথমত আমরা এই দুইটা রেখাকে যোগ করব, হ্যাঁ। আর আমরা স্লোপ সমান কি জানি? ওই রেখাটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে তার ট্যান থিটা। বাট এখানে তো এই রেখাটা এক্স অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করতেছে না। তখন আমরা কি করব? এটাকে হচ্ছে পিছন দিকে বর্ধিত করব। এখন এখানে আমাদের একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তাই না? তো এখান থেকে আমরা স্লোপ এম ইকুয়াল টু ট্যান থিটা পেয়ে যাব। বাট আমরা তো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু থেকে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না। সো আমাদের এই অ্যাঙ্গেলটা বের করার জন্য একটু কাজ করা লাগবে। পয়েন্টটাকে পি নাম দিলাম আর এই পয়েন্টটাকে কিউ নাম দিলাম, হ্যাঁ। দেন আমরা পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, কিউ হতে এক্স অক্ষের উপর লম্ব, পি হতে ওয়াই অক্ষের উপর লম্ব, আর কিউ হতে ওয়াই অক্ষের উপর লম্ব টানবো। আর এখান থেকে আমরা এই পার্টটুকুকে আমরা এক্স ওয়ান বলতে পারবো, আর এইটুকুকে আমরা হচ্ছে এক্স টু বলতে পারবো, আর এইটুকু আমাদের ওয়াই ওয়ান, আর এটুকু হচ্ছে আমাদের ওয়াই টু। বুঝছো? এখন দেখো, আমরা যদি পি হতে একটা রেখা টানি, এখন দেখো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাও আমাদের থিটা হবে। কি জন্য? কারণ এটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ। বুঝছো? আর আমরা এই পয়েন্টটাকে হচ্ছে আর নাম করলাম। এখন পি কিউ আর, এই ত্রিভুজে তো আমরা ট্যান থিটার মান বের করতে পারবো, তাই না? তো দেখো, এখান থেকে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই পি আর পাবো। আর দেখো তো, আমরা কিউ আর সমান কি বলতে পারবো? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে পারবো। সো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর পি আর সমান আমরা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান বলতে পারবো। সো যখন আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর আরেকটা পয়েন্ট এক্স টু ওয়াই টু, সেখান থেকে আমরা ঢাল tan theta ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটাকে আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বলতে পারি। মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। বুঝছো এটা? আচ্ছা, আমাদের একটা কার্ভ যে অলওয়েজ স্ট্রেট লাইন মানে সরলরেখা হবে এমন তো কোনো কথা নেই। সেটা তো আমাদের বক্ররেখা হতে পারে। যদি আমাদের কার্ভটা বক্ররেখা হয়, তার জন্য এখন আমরা স্লোপ বের করব, হ্যাঁ। তো দেখো, যদি আমাদের ফাংশনটা y ইকুয়াল টু এফ অফ এক্স হয়, আর এটাকে আমরা ধরছি একটা বক্ররেখা, ঠিক আছে? তো দেখো, ধরো যে এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু এফ অফ এক্স, হ্যাঁ। y ইকুয়াল টু এফ অফ এক্স। এখন এর জন্য আমরা কি করব? ঢাল বের করব, হ্যাঁ।
এখানে তুমি এই রেখার জাস্ট একটা ঢাল বলতে পারবে না, এটার জন্য তোমার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম ঢাল হবে। বুঝছো কি এটা? কারণ এটা হচ্ছে আমাদের বক্ররেখা। আর এটার আমরা ঢাল কিভাবে বের করব? আমরা যেই পয়েন্টে ঢাল বের করব ওই পয়েন্টে আমরা স্পর্শক টানবো। দেন সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যেই অ্যাঙ্গেল তৈরি করবে তার ট্যান থিটা আমাদের কি হবে? ওই পয়েন্টের ঢাল হবে। হ্যাঁ, এখন আমরা সেই ঢালটা বের করার একটা কমন ফর্মুলা নিয়ে আসব। ঠিক আছে? সো ধরো আমাদের এই গ্রাফের উপর বা এই বক্ররেখার উপর দুটো পয়েন্ট, আমরা একটা হচ্ছে পি নিলাম আর আরেকটা পয়েন্ট আমরা নিলাম হচ্ছে কিউ। হ্যাঁ, এখানে হচ্ছে পি আর কিউ খুব কাছাকাছি হবে, মানে তাদের মধ্যকার যে ডিস্টেন্স টেন্স টু জিরো হবে, মানে শূন্যের খুব কাছাকাছি। বুঝছো? এখানে আমাদের পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এই পার্টটুকু হচ্ছে আমাদের এক্স হবে আর এটুকু হচ্ছে আমাদের কি ওয়াই হবে। আর যেহেতু আমাদের ফাংশনটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলতে পারবো। আর কিউ এর স্থানাঙ্ক বের করার জন্য যদি আমরা এই পার্টটুকুকে ডেল্টা এক্স ধরি, তাহলে কিউ এর এক্স এর স্থানাঙ্ক কত হবে? এক্স প্লাস ডেল্টা এক্স, এটা। আর আমরা হচ্ছে y সমান এফ অফ এক্স জানি। এখন যদি আমাদের x সমান এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তখন আমাদের y সমান কি হবে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স হবে। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স এটা হবে। আশা করছি তোমরা বুঝছো এটা। এখানে এটাকে আমরা এক্স কমা এফ অফ এক্স বলতে পারবো। বুঝছো? সো আমাদের p এর স্থানাঙ্ক এক্স কমা এফ অফ এক্স আর কিউ এর স্থানাঙ্ক এক্স প্লাস ডেল্টা এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স পাবো। এখান থেকে আমরা স্লোপ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তাই না? মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সো কোটিদ্বয়ের অন্তর কি হবে? কিউ এর কোটি কত? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস পি এর কোটি ডিভাইডেড বাই কিউ এর ভুজ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস পি এর ভুজ এক্স। এখান থেকে আমরা স্লোপ বলতে পারবো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখন যদি আমাদের এক্স এর পরিবর্তন শূন্যের খুব কাছাকাছি হয়, প্রায় শূন্য হয়, তখন আমরা ডেল্টা এক্স কে এইচ দ্বারা রিপ্লেস করব। অতএব এক্স এর পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে ডেল্টা এক্স কে এইচ দ্বারা রিপ্লেস করব। হ্যাঁ, দেন আমরা স্লোপ পাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। হ্যাঁ, আর এখানে কি হবে? এইচ টেন্স টু জিরো হবে, মানে শূন্যের খুব কাছাকাছি। আর তখন আমরা স্লোপ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে dy বাই dx দ্বারা রিপ্লেস করব, কারণ x এর যেটা চেন সেটা শূন্যের খুব কাছাকাছি। সো আমাদের dy বাই dx হবে f of x plus h minus f of x divided by h, এটা।
আর এখানে আমাদের কি হবে, এইচটা শূন্যের খুব কাছাকাছি, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, লিমিট এইচ টেন্স টু জিরো। আশা করতেছি তোমরা এটা বুঝছো। সো আমরা কি পেলাম, ঢাল dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা আমাদের কি হচ্ছে স্লোপ বের করার মেইন ফর্মুলা। হ্যাঁ, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে যে কোনো কার্ভের বা যে কোনো ফাংশনের স্লোপ খুব ইজিলি বের করতে পারবো। এখন আমরা sin x কে ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, তো দেখো, যদি আমাদের y equal to f of x equal to sin x থাকে, হ্যাঁ, আমরা ফর্মুলা dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h জানি। এখানে দেখো আমাদের ডিরেক্ট f of x equal to sin x দেওয়া আছে। আর এখন আমাদের f of x plus h বের করা লাগবে। এখান থেকে আমরা f of x plus h পাবো। এখানে আমরা x কে x plus h দ্বারা রিপ্লেস করলে f of x plus h পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের sin x plus h হবে। হ্যাঁ, এখন আমরা f of x plus h আর f of x এর মানটা আমাদের স্লোপের ইকুয়েশনে বসাই দেব। তাহলে দেখো আমরা dy by dx equal to limit h tends to 0 sin x plus h minus sin x divided by h। তোমরা ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 ট্রাইগোনোমেট্রি, সেখানে একটা ফর্মুলা এরকম পাবা। হ্যাঁ, যে sin c minus sin d equal to 2 sin c minus d by 2 into cos c plus d by 2। হ্যাঁ, সো উপরে আমাদের x plus h কে আমরা c আর x কে d ধরবো। সো sin c minus d এর ফর্মুলা যদি আমরা বসাই, dy by dx equal to limit h tends to 0 to sin x plus h minus x, এখান থেকে আমরা h by 2 পাবো into cos twice x plus h by 2 divided by h বলতে পারবো। হ্যাঁ, আর তোমরা আরেকটা ফর্মুলা ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9.1, হ্যাঁ, লিমিট x tends to 0 sin x by x equal to 1। হ্যাঁ, সো এখান থেকে আমরা dy by dx equal to limit h tends to 0, উপরে আমরা sin h by 2 আর উপরের 2 কে আমরা নিচে h by 2 আকারে বলতে পারবো, উপরে ইন্টু cos twice x plus h by 2 এভাবে বলতে পারবো। যেহেতু এখানে আমাদের h tends to 0, সো এখান থেকে আমাদের h by 2 tends to 0 বলতে পারবো। সো এখান থেকে আমরা dy by dx সমান লিমিট h by 2 tends to 0 sin h by 2 divided by h by 2, এটাকে আমরা এক পাশে রাখলাম, ইন্টু cos twice x plus h by 2 এটা পাবো। আমরা এই পার্টটুকু ইকুয়াল টু 1 বলতে পারবো। কেন? আর একটু আগেই ফর্মুলা দেখালাম যে লিমিট x tends to 0 sin x by x equal to 1। এখন তোমরা যদি এখানে
h/2 কে x দ্বারা রিপ্লেস করো, তখন কি হবে? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। সো এটা আমরা সমান 1 বলতে পারবো। আর আমরা এই পার্টের জন্য আমরা লিমিট h টেন্ডস টু 0 বলতে পারবো। সো আমরা বাম পাশের টুকুর জন্য 1 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 cos twice x plus h by 2। সো এখান থেকে আমরা h এর জায়গায় যদি আমরা 0 বসাই দিই, then আমরা cos twice x plus 0 by 2, এখান থেকে আমরা cos x পেয়ে যাব। সো আমরা কি পেলাম? যদি আমাদের একটা ফাংশন y ইকুয়াল টু f of x দেওয়া থাকে, তখন যদি আমরা তাকে ডিফারেন্সিয়েট মানে অন্তরীকরণ করি, then dy by dx equal to d dx of sin x equal to হচ্ছে আমরা cos x বলতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝছো। এটুকু হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? cos x পাবো। হ্যাঁ, আর তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিলাম যে যদি হচ্ছে আমরা cos x কে ডিফারেন্সিয়েট করি d dx of cos x, তখন হচ্ছে আমরা মাইনাস sin x পাবো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সো হলো এটা। আর যদি হচ্ছে আমাদের কোশ্চেনে sin x এর পরিবর্তে sin ax থাকে, তখন আমরা কি পাবো? হ্যাঁ, ধরো যে আমাদের y ইকুয়াল টু sin ax আছে, তখন আমরা dy বাই dx ইকুয়াল টু sin x কে আমরা ডিফারেন্সিয়েট করলে হচ্ছে cos x পাবো। হ্যাঁ, আর এখানে তোমার x এর যেটা সহগ a, সেটা তোমার সামনে আসবে। আমরা যদি ax কে আবার ডিফারেন্সিয়েট করি, তখন শুধু a পাবো। এটা আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, সো এটা হলো। আর যদি আমাদের y ইকুয়াল টু cos x থাকে, তখন আমরা dy বাই dx ইকুয়াল টু cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা মাইনাস sin x পাবো, আর x কে a, সো আমরা মাইনাস a sin x পাবো এটা। এখন ধরো যদি আমাদের একটা ফাংশন y ইকুয়াল টু x টু দি পাওয়ার n হয়, দেন আমাদের dy বাই dx ইকুয়াল টু হোয়াট? আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি dy by dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। আর আমাদের কোশ্চেনে y equal to f of x equal to x to the power n, আর f of x plus h যদি আমরা x কে x plus h দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা f of x plus h পেয়ে যাব। তাহলে আমাদের x plus h to the power n এটা পাবো। সো আমরা যদি এগুলো আমাদের মেন ইকুয়েশনে বসাই, তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখান থেকে আমরা x প্লাস h থেকে আমরা x কমন নিতে পারবো। x 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এখান থেকে আমরা লিমিট h টেন্ডস টু 0 x to the power n 1 plus h by x to the power n minus x to the power n divided by h বলতে পারবো। এখন যদি আমরা x to the power n কমন নিই, তাহলে dy by dx equal to আমরা বলতে পারবো 1 plus h by x to the power n minus 1 divided by h। আর তোমরা একটা ফর্মুলা দেখবা যে এরকম 1 plus a to the power n equal to 1 plus an
প্লাস n into n minus 1 by factorial to a square plus n into n minus 1 n minus 2 by 3 factorial into a cube plus dot 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 dot। এখন যদি আমরা উপরের 1 plus h by x to the power n কে এই ফর্মুলাতে ভাঙাই তাহলে আমরা dy by dx equal to x to the power n 1 plus h by x into n plus n into n minus 1 by factorial to h by x square প্লাস ডট 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 দেন পরে একটা কি হবে আমাদের মাইনাস ওয়ান আর নিচে হবে এইচ। দেন আমরা উপরের প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান ক্যান্সেল করতে পারবো। দেন আমরা dy by dx equal to limit h tends to 0 x to the power n n h by x plus n into n minus 1 factorial to h by x whole square plus dot 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 divided by h। এখান থেকে দেখো তো আমরা উপরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা h কে ক্যান্সেল করতে পারবো। দেন আমরা dy by dx পাবো limit h tends to 0 x to the power n n by x plus n into n minus 1 by 2 factorial into h by x square plus dot 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 dot। এখন যদি আমরা h এর জায়গায় 0 বসাই তাহলে আমরা কি পাবো dy by dx equal to x to the power n into n by x প্লাস 0 প্লাস আর বাকি প্রত্যেকটা টার্মে আমাদের h থাকবে। সো h এর জায়গায় যদি আমরা 0 বসাই 0 প্লাস 0 প্লাস ডট 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 দেন আমরা এখান থেকে dy by dx equal to x to the power n into n by x এটাকে আমরা n x to the power n minus 1 বলতে পারবো। সো আমরা যদি আমাদের y সমান f of x সমান x to the power n থাকে তখন আমরা dy by dx equal to n x to the power n minus 1 বলতে পারবো। মানে তোমার পাওয়ার সামনে আসবে আর পাওয়ার এক কমবে। সো আমাদের এটা একটা ফর্মুলা। আমি যদি একটা ম্যাথ দেখাই ধরো যে আমাদের y equal to x কিউব আছে। এখান থেকে আমরা dy by dx বলতে পারবো কত x এর উপর পাওয়ার 3 মানে n সমান 3। সো n সামনে আসবে পাওয়ার এক কমবে মানে 3 আর পাওয়ারটা এক কমবে x এর উপর 3 মাইনাস 1 2। এটা হলো যদি আমাদের y ইকুয়াল টু x এর উপর 5 থাকে তখন dy বাই dx আমরা কত বলতে পারবো 5টা সামনে আসবে আর পাওয়ার এক কমবে x টু দি পাওয়ার 4। সেম ভাবে যদি আমাদের y ইকুয়াল টু x এর উপর মাইনাস 3 থাকে তখন আমরা dy বাই dx বলতে পারবো মাইনাস 3 সামনে আসবে পাওয়ার এক কমবে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 বলতে পারবো। আর যদি আমাদের কখনো এরকম থাকে y ইকুয়াল টু x এটাকে আমরা x এর উপর 1 বলতে পারবো। এখান থেকে dy বাই dx সমান আমরা বলতে পারবো এক সামনে আসবে x এর উপর 1 মাইনাস 1 মানে x এর উপর 0 এটাকে আমরা 1 বলতে পারবো। হ্যাঁ, আর তোমরা জেনে রাখো যদি আমাদের y সমান কোনো কনস্ট্যান্ট হয় হ্যাঁ দেন আমরা dy বাই dx ইকুয়াল টু 0 পাবো। মানে একটা কনস্ট্যান্টের অন্তরীকরণ হচ্ছে 0। বুঝছো? সো হলো এটা। এখন আমি তোমাদের অন্তরীকরণের মাধ্যমে সরণ, বেগ আর ত্বরণের সম্পর্ক দেখাবো। হ্যাঁ, যদি সরণ s টাইমের একটা ফাংশন হয় হ্যাঁ
দেন যদি তোমরা এই সরণকে টাইমের রেসপেক্টে অন্তরীকরণ করো তাহলে তোমরা বেগ পেয়ে যাবা। সো আমরা এখান থেকে ভি বলতে পারবো ডিএস বাই ডিটি। বুঝছো? মানে সরণ কি হবে, একটা টাইমের একটা ফাংশন। দেন তাকে যদি আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি বেগ পেয়ে যাব। লাইক তোমার কি হতে পারে, এটা এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এরকম হতে পারে। দেন আমরা ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। আমরা যদি আমরা এস কে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো এরকম টু এটি প্লাস বি। তোমরা এটা একটু নিজে দেখবা। আর যদি আমাদের বেগ ভি টাইমের ফাংশন হয়, তার উপরেরটাই টু এটি প্লাস বি, এখানে এ কিন্তু ত্বরণ না, তার একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, দেন আমরা যদি এই ভি কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা ত্বরণ পেয়ে যাব এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ভি অফ টি ইকুয়াল টু টয়েস এটি প্লাস বি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা টয়েসে পাবো। বুঝছো? এটা এ, এটা তোমার হচ্ছে ত্বরণ, আর এটা এই এ তোমার হচ্ছে কি, এটা কনস্ট্যান্ট। আশা করছি তোমাদের এটা কোনো গন্ডগোল লাগবে না। এখন যদি আমি অন্তরীকরণের সংজ্ঞা দেই তাহলে সেটা হবে কোনো ফাংশনের চলক এর খুব ছোট পরিবর্তনের জন্য ফাংশনের মান কতটা বদলায় সেটা বের করার প্রক্রিয়াই অন্তরীকরণ। কোনো ফাংশনের চলক কোনো ফাংশন এর চলক এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য ফাংশনের মান কতটা বদলায়, মান কতটা বদলায় সেটা বের করার প্রক্রিয়া হচ্ছে অন্তরীকরণ। আশা করছি তোমরা এটা বুঝছো। এখন আমরা দেখব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের অপোজিট। আমরা ডিফারেন্সিয়েশনে কি করতাম, একটা ফাংশন এর গ্রাফ দেওয়া থাকতো, সেটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা হচ্ছে ঢাল বের করতাম। বাট ইন্টিগ্রেশনে আমরা কি করব, ছোট ছোট অংশ যোগ করে পুরো মানটা বের করব। হ্যাঁ, ছোট ছোট অংশ যোগ করে পুরো মান বের করা। হ্যাঁ, এটাকে তোমার এই সাইন দিয়ে প্রকাশ করা হয়। এটা তোমার ইন্টিগ্রেশন সাইন। আর আমরা মেইনলি ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করি। হ্যাঁ, মেইনলি ক্ষেত্রফল বের করি। আমরা এরিয়া এ ইকুয়াল টু আমরা কি জানি, দুইটা সাইডের গুণফল, তাই না? দুইটা সাইড এর গুণফল। ধরো যে আমাদের এ ক্রস বি এরকম দুটা সাইড। এখন ধরো যে আমাদের একটা ফাংশন আছে, এটা আমরা হচ্ছে দুটো পয়েন্ট নিলাম। ধরো এটা একটা পয়েন্ট নিলাম, এই জায়গাটা, আর এইখানে একটা পয়েন্ট নিলাম। হ্যাঁ,
এটা ধরো যে আমাদের এ, এটা হচ্ছে বি। এখন এ থেকে বি পর্যন্ত কার্ভটা, হ্যাঁ, কতটুকু জায়গা দখল করে, মানে তার ক্ষেত্রফল এরিয়াটুকু বের করব। দেন আমরা যদি এ থেকে এক্স অক্ষের উপর লম্ব, বি থেকে এক্স অক্ষের উপর লম্ব টানি, তখন আমরা বলতে পারবো ওই কার্ভটা এ থেকে বি এর আন্ডারে এই জায়গাটুকু হচ্ছে দখল করে, তাই না? এটা বলতে পারবো। আর ধরো এটা তোমার হচ্ছে এক্স ওয়ান। এখন আমরা এই এরিয়াটুকু বের করব। এরিয়া ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, আমি যদি এই চিত্রটা আরেকবার আঁকি, এটা হচ্ছে আমাদের মেন গ্রাফটা। আমরা এই এরিয়ার পার্টটুকুকে আমরা অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে হচ্ছে বিভক্ত করব। হ্যাঁ, ধরি এই কার্ভটা y ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের। হ্যাঁ, হ্যাঁ, এখন যদি আমরা ছোট্ট একটা অংশ নিই, আর যদি তোমাদের এখানে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব ডেল্টা এক্স হয়, হ্যাঁ, ধরো যে এই পার্টটুকু হচ্ছে আমাদের ডেল্টা এক্স। হ্যাঁ, আর এখানে আমাদের প্রত্যেকটা ছোট যেটা অংশ, এগুলো এক একটা আয়তক্ষেত্র, তাই না? সো আমাদের প্রত্যেক ক্ষুদ্র অংশ সমান কি হবে? এটা আয়তক্ষেত্র। আর এই ক্ষুদ্র যেটা আয়ত, তার দৈর্ঘ্যকে যদি আমরা y বলি, আর আর ক্ষুদ্র অংশ ডেল্টা এক্স কে প্রস্থ ধরি। ক্ষুদ্র আয়তের এরিয়া ইকুয়াল টু y ডেল্টা এক্স, এটা পাবো। আর যদি আমরা সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করি, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র আয়ত সেগুলোর এরিয়াটাকে আমাদের যোগ করা লাগবে, তাহলে আমরা সম্পূর্ণ এরিয়া পেয়ে যাব। আর এটা হচ্ছে বের করার প্রসেসটা তোমার হচ্ছে ইন্ডিকেশন, বুঝছো? মানে আমরা ইন্ডিকেশন করে ওভারঅল এরিয়াটা পেয়ে যাব। তখন আমরা এরিয়া এ ইকুয়াল টু বলতে পারবো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এখানে ডিএক্স কেন? এক্স এর পরিবর্তন হচ্ছে খুব ক্ষুদ্র। আর এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের একটা লিমিট থাকে, লোয়ার লিমিট আর আপার লিমিট। এখানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট হবে এক্স ওয়ান আর আপার লিমিট এক্স টু, মানে হচ্ছে এক্স ওয়ান থেকে এক্স টু পর্যন্ত আমরা এরিয়া বের করব। আশা করছি তোমরা এটা বুঝছো। হ্যাঁ, আর যেহেতু হচ্ছে আমাদের y সমান এফ অফ এক্স ছিল, এটাকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, লিমিট হবে এক্স ওয়ান থেকে এক্স টু। হ্যাঁ, আর যদি হচ্ছে আমাদের কার্ভটা এরকম হতো যে এরকম, আর এটাকে আমরা ধরলাম এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, আর এইটাকে আমরা ওয়াই ওয়ান ধরলাম, এটাকে হচ্ছে আমরা ওয়াই টু ধরলাম। তখন এই পার্টটুকুর এরিয়া হচ্ছে আমরা কিভাবে বের করব? হচ্ছে এরিয়া এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, যেহেতু হচ্ছে আমরা ওয়াই অক্ষের ওপর লিমিট নিচ্ছি, তখন আমরা এক্স ডিওয়াই বলতে পারবো, বুঝছো? দেন আমরা এ ইকুয়াল টু এক্স সমান যে এফ অফ ওয়াই ডিওয়াই, আর লিমিট হবে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু। সো এখান থেকে আমরা
ইন্টিগ্রেশন বের করার মোট দুটো ফর্মুলা পেলাম। এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স বলতে পারবো। আর আরেকটা ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই, এটাকে আমরা ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিওয়াই বলতে পারবো। আর লিমিট হবে x1 থেকে x2, এটা x1 থেকে x2, এটা y1 থেকে y2, এটা y1 থেকে y2। সো যখন আমরা dx নিব তখন আমাদের লিমিট হবে x অক্ষে, মানে x1 থেকে x2। আমি যদি লিখে দিই এখানে লিমিট x অক্ষে, আর এখানে লিমিট y অক্ষে। হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝছো? যখন আমরা লিমিট x অক্ষে নিব তখন ফাংশনটাকে সম্পূর্ণরূপে x এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। সিমিলারলি যখন আমরা লিমিট y অক্ষে নিব তখন ফাংশনটাকে সম্পূর্ণরূপে y এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। আমরা যে f অফ y বসাবো সেখানে শুধু y থাকবে, সেখানে কোনো x থাকতে পারবে না। এখন আমরা কয়েকটা ফাংশনের ইন্টিগ্রেশন বের করার ফর্মুলা দেখব। তার আগে আমি তোমাদেরকে বলি, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম উল্টা। হ্যাঁ, ধরো যে আমাদের একটা ফাংশন এ অফ এক্স, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ধরো যে তাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম এক্স এর সাপেক্ষে, দেন আমরা ধরো যে বি অফ এক্স পেলাম। এখন যদি আমরা এই বি অফ এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পুনরায় এ এক্স পেয়ে যাব। মানে বি অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এ অফ এক্স পেয়ে যাব। বুঝছো এটা? মানে এ এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা বি এক্স পাই তাহলে বি এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা এ এক্স পেয়ে যাব। আশা করি বুঝছো এটা। মানে এ অফ এক্স, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট, তাহলে আমরা বি অফ এক্স পেয়ে যাব। আর বি অফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এ অফ এক্স পেয়ে যাব। আর তোমরা জেনে রাখো এখানে যে আমরা বি এক্স কে ইন্টিগ্রেশন করলাম, হ্যাঁ, এ অফ এক্স পেয়েছি। এখানে আমরা এ অফ এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট সি যোগ করব। হ্যাঁ, কেন সি যোগ করব তোমরা একটু পরে বুঝবা। আমরা একটু আগে দেখাইছিলাম যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি কস এক্স পাই, তাই না? তাহলে বলো তো কস এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? সাইন এক্স পাবো। সো এখান থেকে আমরা বলতে পারবো cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? sin x পাবো। আর এটার সাথে একটা তোমার কি হবে, কনস্ট্যান্ট c যোগ হবে। কি জন্য? আমরা দেখো তো, যদি আমরা d dx of sin x প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? d dx of sin x প্লাস d dx of কনস্ট্যান্ট, এখান থেকে আমরা cos x প্লাস 0 পাবো। আশা করি বুঝছো এটা। সো cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? sin x প্লাস কনস্ট্যান্ট পাবো। সেম ভাবে আমরা cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? মাইনাস sin x পাবো। এখান থেকে আমরা sin x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? মাইনাস cos x প্লাস c। তোমরা এই মাইনাসটাকে জাস্ট বাম দিকে পাঠায় দাও। সো মাইনাস cos x প্লাস c পাবো। হলো এটা। আর আমরা d dx অফ sin ax সমান আমরা কি জানি? a cos ax। এখান থেকে আমরা যদি ডান দিকের এ কে বাম দিকে পাঠাই দিই তাহলে 1 বাই a পেয়ে যাব। সো এখান থেকে আমরা ইন্টিগ্রেশন cos ax dx সমান আমরা পাবো 1 বাই a sin ax প্লাস c। একদম সেম ভাবে আমরা d
dx of cos ax ইকুয়াল টু আমরা মাইনাস a sin ax, এখান থেকে আমরা ইন্টিগ্রেশন sin ax dx ইকুয়াল টু মাইনাস 1 বাই a cos ax প্লাস c পাবো। বুঝছো এটা? আমরা d dx of x টু দি পাওয়ার n সমান আমরা কি জানি? n x টু দি পাওয়ার n মাইনাস 1 এটা জানি, তাই না? আর আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্মুলা লাগবে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু হোয়াট? তার আগে আমরা d dx of x টু দি পাওয়ার n প্লাস 1 এটার মান বের করব। আমরা এটা কি পাবো? তোমার সামনে n প্লাস 1 আসবে ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 মানে n প্লাস 1 ইন্টু x টু দি পাওয়ার n। সো এখান থেকে যদি আমরা n প্লাস 1 কে বাম দিকে নিয়ে আসি তাহলে কি পাবো? d dx of x to the power n plus 1 divided by n plus 1 equal to x to the power 1। সো এখান থেকে দেখো x to the power n plus 1 divided by n plus 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা x to the power n পাচ্ছি। তার মানে কি x to the power n কে ইন্টিগ্রেশন করলে আমরা x to the power n plus 1 divided by n plus 1 পেয়ে যাবো। সো এখান থেকে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন x to the power n dx equal to x to the power n plus 1 divided by n plus 1। বুঝছো এটা আশা করি। এখানে তোমার কি হবে? x এর পাওয়ার 1 বাড়বে ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। সো ইন্টিগ্রেশন x স্কোয়ার dx আমরা কি পাবো? x এর উপর 2 প্লাস 1 3 ডিভাইড বাই 3 ইন্টিগ্রেশন x এর উপর 5 dx আমরা x এর উপর 6 বাই 6 প্লাস একটা কনস্ট্যান্ট যোগ হবে এখানে, হলো এটা, এখানে একটা কনস্ট্যান্ট হবে। আর যদি আমাদের কখনো এরকম থাকে কনস্ট্যান্ট ধরো 5 আছে, এই 5 ইকুয়াল টু আমরা 5 ইন্টু x টু দি পাওয়ার 0 বলতে পারি। সো ইন্টিগ্রেশন 5 dx ইকুয়াল টু 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 dx বলতে পারবো। এখানে 5 ইন্টু x এর উপর 0 প্লাস 1 1 বাই 1 5x পাবো প্লাস c হবে, হলো এটা। আর যদি আমাদের কখনো এরকম থাকে x এর উপর মাইনাস 1 তাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের যেটা ফর্মুলা বলে x এর উপর মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস 1। এখানে আমরা কি x এর উপর 0 বাই 0, বাট এটা কি পসিবল? নট পসিবল। কি জন্য? আমরা হচ্ছে কোনো একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করতে পারবো না, মানে এটা অসংজ্ঞায়িত হবে। সো সো তোমরা এখান থেকে জেনে রাখবে কখনো যদি তোমার ইন্টিগ্রেশন x এর উপর মাইনাস 1 dx মানে ইন্টিগ্রেশন 1 বাই x dx বলে তখন তোমার ডিরেক্ট ফর্মুলা হবে ln x প্লাস c। এটা একটু মনে রাখবা, হ্যাঁ, হলো এটা। আমরা যখন ডিফারেন্সিয়েশনের ওখানে তোমাদের দেখাইছিলাম যে v ইকুয়াল টু ds বাই dt, এখানে আমরা কি s কে ডিফারেন্সিয়েট করে v পাইতেছি। সো আমরা যদি v কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? s পাবো। এখান থেকে আমরা কি পাবো? s ইকুয়াল টু ইন্টিগ্রেশন v dt পাবো। সেম ভাবে আমরা a ইকুয়াল টু dv বাই dt পাইছিলাম। এখানে বেগকে ডিফারেন্সিয়েট করে ত্বরণ পাইছিলাম। তার মানে কি ত্বরণকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? বেগ পাবো। সো এখান থেকে আমরা v ইকুয়াল টু পাবো ইন্টিগ্রেশন a dt পাবো। আশা করছি তোমরা এটা বুঝছো। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি পরের ক্লাসে কিছু ম্যাথ দেখাবো, তারপর এই চ্যাপ্টারের মেইন টপিক শুরু করবো ইনশাআল্লাহ। ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবা। কে কে সম্পূর্ণ ক্লাস করেছো সেটাও জানাবা। আর ভালো লাগলে অবশ্যই ক্লাসটা ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। আর তোমাদের কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজ লেটস লার্ন উইথ ট্রিপল এম এ মেসেজ দিবা, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও আর ভালোভাবে পড়াশোনা করিও। আল্লাহ হাফেজ।